আজকের বিষয় হলো গাণিতিক সমস্যার সমাধান। শুরু হবে পূর্বপাঠের প্রয়োগ দ্বারা। টাইপ 1 প্রশ্ন, এ এবং বি মৌল দ্বারা একটি ঘনক আকৃতির যৌগ গঠিত হয়। এ মৌলটি ঘনকের কৌণিক বিন্দুগুলিতে এবং বি মৌলটি ঘনকের দেহকেন্দ্রে অবস্থান করলে যৌগটির সংকেত কী হবে? দেখো, প্রশ্নে বলা আছে এ ও বি মৌল দ্বারা একটি ঘনক আকৃতির যৌগ গঠিত হচ্ছে। এ মৌলটি ঘনকের কৌণিক বিন্দুগুলিতে অবস্থিত এবং বি মৌলটি ঘনকের দেহকেন্দ্রে অবস্থিত। তাহলে দেখো, বি মৌলটি ঘনকটি দেহকেন্দ্রে অবস্থিত আর 8টি কর্নারে 8টি এ কোণা বিদ্যমান। এ হচ্ছে আমাদের কোশ্চেন এবং এখান থেকে ওই যৌগটির সংকেত নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা জানি এ কোণাটি যেহেতু ঘনকটির 8টি কোণে বিদ্যমান, তাহলে প্রত্যেক একক কোষে বা পার ইউনিট সেলে এক একটি এ কোণার অবদান কত? আমরা তো জানি যে এক একটি এ কোণার অবদান হলো 1/8 অংশ করে। তাহলে এরকম 8টি এ কোণা আছে, তার মানে আমরা পাচ্ছি 8 × 1/8 = 1। অর্থাৎ এই একক কোষটির জন্য আমরা এর পরমাণু সংখ্যা পেলাম একটি। এরপরে বিটা দেহকেন্দ্রে অবস্থিত, ও তো কারোর সাথে শেয়ার করছে না। তাহলে পার ইউনিট সেল বা প্রতি একক কোষে বি এর পরমাণু সংখ্যা কত? একটিই থাকবে, তাই তো? বি পরমাণু সংখ্যা ওই একক কোষটির জন্য একটি। আর এর কোণার সংখ্যা কতগুলি হলো? পরমাণুর সংখ্যা পেলাম একটি। তার মানে এখন আমরা বলতে পারি যে ওই একক কোষটি, যে দেহকেন্দ্রে মানে বডি সেন্টার বিসিসি যে একক কোষটি দেওয়া আছে, সেই এ আর বি মৌল মিলে তো এই যৌগটি তৈরি করেছে। তাহলে সেই যৌগটির সংকেত কী হবে? এর পরমাণু পাচ্ছি একটি, বি এর পরমাণু পাচ্ছি একটি, তার মানে হলো এবি, অর্থাৎ যৌগটির সংকেত হবে এবি। পরের প্রশ্ন, এ এবং বি মৌল দ্বারা গঠিত একটি যৌগ ঘনক আকৃতির কেলাস গঠন করে। এ মৌলের পরমাণু ঘনকটির কৌণিক বিন্দুগুলিতে এবং বি মৌলের পরমাণু ঘনকটির পৃষ্ঠকেন্দ্রগুলিতে অবস্থান করে। তাহলে যৌগটির সংকেত কী হবে? তো দ্বিতীয় প্রশ্নটির ক্ষেত্রে দেখো, এ আর বি মৌল মিলে একটি ঘনক আকৃতির কেলাস গঠন করছে। তো এ মৌলগুলি কোথায় আছে? না, এ মৌলের পরমাণুগুলি ঘনকটির 8টি যে কৌণিক বিন্দু, সেই কৌণিক বিন্দুতে অবস্থান করছে। আর প্রশ্নটিতে দেখো বলা আছে যে বি মৌলের পরমাণুগুলি ঘনকটির পৃষ্ঠ কেন্দ্রগুলিতে অবস্থান করে। তার মানে বি পরমাণুগুলি কোথায় আছে? বি কোণাগুলি সেগুলি আছে 6টা যে ফেস আছে পৃষ্ঠ, তার কেন্দ্রে অবস্থান করছে। এটি হচ্ছে আমাদের প্রশ্ন এবং যৌগটির সংকেত নির্ণয় করতে বলেছে। তা ছবিটি আমাদের আঁকা হলো। এগুলি আছে কর্নারে, 8টি কর্নারে, আর 6টি ফেসের সেন্টারে আছে বি কোণাগুলি। তো এরপর আমরা কোশ্চেনের অ্যান্সারটা করি। তো প্রশ্নানুসারে যেগুলি আছে সেগুলি দিয়ে আমরা উত্তরটি করার চেষ্টা করি। এসো, তো দেখো, তাহলে আমরা বলতে পারি যে পার ইউনিট সেল ওই একই রকমভাবে আগের মতোই, পার ইউনিট সেল বা প্রতি একক কোষে এ কোণাগুলি অবদান কী হবে? এক একটি একক কোষে এ কোণার অবদান কী হবে? 1/8 অংশ করে। এরকম 8টি কোণা 8টি কৌণিক বিন্দুতে অবস্থান করছে। তার মানে আমরা এ কোণার সংখ্যা পাচ্ছি, পরমাণুর সংখ্যা পাচ্ছি 8 × 1/8 = 1। অর্থাৎ এটির ক্ষেত্রেও আমরা এর পরমাণু পেলাম সংখ্যা 1। বি এখানে কি দেখো, যেহেতু পৃষ্ঠ কেন্দ্রে অবস্থান করছে, আর আমরা জানি যে এক একটি পৃষ্ঠ কেন্দ্রে অবস্থিত কোণাগুলি এক একটি একক কোষে অবদান হচ্ছে হাফ করে। তো এরকম 6টি আছে। তাহলে বি কোণার সংখ্যা পাবো একক কোষটির জন্য 6 × হাফ করে, যেগুলি আমরা অলরেডি আগেই ক্লাসে পড়ে নিয়েছি। সমান আমরা পাচ্ছি কত? 3। অর্থাৎ বি কোণার সংখ্যা বা বি পরমাণুর সংখ্যা হলো এই একক কোষটির জন্য 3। তাহলে এ পেলাম একটি পরমাণু, এর একটি পরমাণু পেলাম, এবং বি এর পরমাণু পেলাম 3টি। তাহলে এখান থেকে আমরা যৌগটির সংকেত পেয়ে যাব। তাহলে যে যৌগটি এ আর বি মৌল দ্বারা গঠিত হলো, তার সংকেত কী হবে? এর পরমাণু 1 আর বি এর পরমাণু 3, তার মানে সংকেতটি হবে AB3। পরের প্রশ্ন, একটি যৌগ পি এবং কিউ মৌল দ্বারা গঠিত। যৌগটির কেলাসে কিউ মৌলের পরমাণু সিসিপি বিন্যাসে এবং পি মৌলের পরমাণু চতুস্তলকীয়ভাবে অবস্থান করে। তাহলে যৌগটির সংকেত কী হবে? তো প্রশ্ন অনুসারে দেখো কি বলা আছে, না যৌগটির কেলাসে কিউ মৌলের
পরমাণু বা কিউ মৌলটি সিসিপি বিন্যাসে অবস্থান করছে, অর্থাৎ যৌগটির কেলাসে কিউ মৌলের পরমাণুটি সিসিপি বিন্যাসে আছে, এটি প্রশ্নানুসারে। তার মানে আমরা বলতে পারি যে কিউ মৌলের পরমাণু সংখ্যা কী হবে, যেহেতু সিসিপি বিন্যাসে আছে তা আমি ধরে নিচ্ছি কিউ মৌলটির পরমাণুর সংখ্যা হলো ছোট হাতের এন সংখ্যক, অর্থাৎ সিসিপি বিন্যাসে কিউ মৌলটি এন সংখ্যায় পরমাণুতে বিদ্যমান। তার মানে আমরা এটার থেকে বলতে পারি যে অক্টাহেড্রাল ভয়েড এর সংখ্যা হচ্ছে কত, এন সংখ্যক, একই পরিমাণ পাবো। আর চতুস্তলকীয় ভয়েড যেটা অষ্টতলকীয় ভয়েড, সেটির সংখ্যা কত হবে, তার দ্বিগুণ, অর্থাৎ 2n। আর প্রশ্ন তো দেখা বলা আছে পি মৌলের পরমাণুগুলি চতুস্তলকীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ওই টেট্রাহেড্রাল ভয়েডের মধ্যে ওই পি মৌলের পরমাণুগুলি অবস্থান করছে। যেহেতু এন হচ্ছে কিউ পরমাণু দিয়ে গঠিত এন সংখ্যক, তাহলে অক্টাহেড্রাল ভয়েড পেলাম এন, টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হবে তার দ্বিগুণ, আর পি মৌলের পরমাণুগুলি ওই দ্বিগুণ সংখ্যক পরমাণু নিয়ে গঠিত, যেহেতু টেট্রাহেড্রাল ভয়েডগুলিতে অবস্থান করছে পি। তার মানে আমরা পি এর সংখ্যা পাচ্ছি পরমাণুর সংখ্যা 2n, আর কিউ এর পরমাণুর সংখ্যা পাচ্ছি n। তাহলে পি আর কিউ এর পরমাণু সংখ্যার অনুপাত কী হবে, 2n:n। তার মানে আমরা পাচ্ছি 2:1। দেখো p:q, পি এর পরমাণু আর কিউ এর পরমাণুর সংখ্যার অনুপাত পেলাম 2:1। বুঝতে পেরেছো আশা করি, যেহেতু পিটা টেট্রাহেড্রাল ভয়েডে অবস্থান করছিল আর টেট্রাহেড্রাল ভয়েড কত পেয়েছিলাম, 2n। তাহলে এখন যৌগটির সংকেত কী হবে, p2q, পি পরমাণুর সংখ্যা 2 আর কিউ পরমাণুর সংখ্যা ছিল 1, তাই সংকেতটি হবে p2q। পরের প্রশ্ন, এ ও বি দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে বি মৌলের পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশিত অর্থাৎ সিসিপি অ্যারেঞ্জমেন্টে আছে কেলাস জালক গঠন করে। যদি উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক চতুস্তলকীয় ফাঁক এ মৌলের পরমাণু দ্বারা অধিকৃত থাকে, তাহলে যৌগটির রাসায়নিক সংকেত কী হবে। তো এখানে প্রশ্নতে দেখো এ ও বি দুটি মৌলের সমন্বয়ে একটি কেলাসাকার যৌগ গঠিত হচ্ছে, যেখানে বি মৌলের পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশ অর্থাৎ সিসিপি অ্যারেঞ্জমেন্টে আছে। তার মানে আমরা বলতে পারি এ আর বি মৌল দুটি মিলেই কেলাসটি গঠিত হচ্ছে, কিন্তু এই কেলাসে বি মৌলের পরমাণুগুলি সিসিপি অ্যারেঞ্জমেন্টে আছে, অর্থাৎ বি মৌলের পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশিত বা সিসিপি গঠনটা তৈরি করছে। আর দেখো আমরা জানলাম যে সিসিপিতে বি পরমাণুর সংখ্যা আমি যদি ধরে নিই যে এন সংখ্যায় মানে বিদ্যমান, অর্থাৎ আমি ধরে নিচ্ছি বি মৌলের পরমাণু যে সিসিপি গঠন করেছে সেখানে বি এর পরমাণুর সংখ্যা হচ্ছে কত, এন সংখ্যক, বি এর পরমাণুর সংখ্যা হচ্ছে এন সংখ্যক। তার মানে আমরা বলতে পারি সিসিপি গঠনে অক্টাহেড্রাল ভয়েড অর্থাৎ অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত, ওই বি সংখ্যকই, মানে এন সংখ্যক সিসিপিতে, তাই তো। তাহলে সিসিপিতে আমরা বলতে পারি যে অক্টাহেড্রাল ভয়েড যে আছে অষ্টতলকীয় যে ফাঁক তার সংখ্যা হচ্ছে এন। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড অর্থাৎ চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কী হবে, তার দ্বিগুণ, অক্টাহেড্রাল ভয়েড যা আছে তার দ্বিগুণ অর্থাৎ 2n সংখ্যক। তাহলে আমরা এখানে দুটি পেলাম, বি পরমাণুর সংখ্যা যদি এন হয় তাহলে অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যা হবে এন সংখ্যক, আর ওই সিসিপি অ্যারেঞ্জমেন্টে টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হবে তার দ্বিগুণ অর্থাৎ 2n সংখ্যক। ঠিক আছে, সরি। এরপরে কোশ্চেনে বলা আছে যদি ওই ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক টেট্রাহেড্রাল ভয়েড এ মৌল দ্বারা পূর্ণ হয়, অধিকৃত থাকে, তাহলে টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা কত পেয়েছি, 2n সংখ্যক, তার হাফ সংখ্যক এ দ্বারা পূর্ণ আছে, তাহলে এ পরমাণুর সংখ্যা কত পেলাম, হাফ ইন্টু 2n, তার মানে এন সংখ্যক, তাই তো। তাহলে দেখো এ পরমাণুর সংখ্যা কীভাবে পাচ্ছি না, টেট্রাহেড্রাল ভয়েড যা আছে তার হাফ অংশ অধিকৃত করে আছে, তার মানে হাফ ইন্টু 2n, তার আমরা পাচ্ছি এন সংখ্যক এ পরমাণু ওই সিসিপি কেলাসটির মধ্যে আছে। তাহলে আমরা এখন এ আর বি এর পরমাণু সংখ্যার অনুপাত কী পাচ্ছি, a:b, সেটি দেখো পাচ্ছি 1:1, কারণ দেখো এও বেরিয়েছে এন আর বিও বেরিয়েছে এন, তাহলে n:n, তার মানে হচ্ছে 1:1, তাই তো। তাহলে সংকেতটি কী হবে যৌগটির, এবি, যেহেতু দুটিরই পরমাণুর সংখ্যা 1 তাই যৌগটির সংকেত হবে এবি। পরের প্রশ্ন, এক্স ও ওয়াই দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে ওয়াই মৌলের পরমাণুগুলি হেক্সাগোনাল ঘন সন্নিবেশ অর্থাৎ এইচসিপি গঠন করে।
যদি উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁক এক্স পরমাণুগুলি দ্বারা অধিকৃত হয়, তাহলে যৌগটির রাসায়নিক সংকেত কী হবে? এই প্রশ্নের ক্ষেত্রে দেখো, একটি কথা আমি বলে রাখি, এটি সবসময় মনে রাখবে যে এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এই অ্যারেঞ্জমেন্টে বা ঘন সন্নিবেশে কণার সংখ্যা যা হবে, ঠিক আছে, উক্ত সন্নিবেশে মানে ওই এইচসিপিতে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কিন্তু একই হবে। যেরকম আমরা সিসিপির ক্ষেত্রে বলেছিলাম, সিসিপির ক্ষেত্রে কণার সংখ্যা যা, আর ওই সন্নিবেশেতে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যাও একই। সেরকম এইচসিপি ঘন সন্নিবেশে কণার সংখ্যা কার সাথে সমান হবে? ওই এইচসিপি সন্নিবেশেতেই অষ্টতলকীয় যতগুলি ফাঁক থাকবে তার সাথে সমান। এটি মনে রাখবে, ঠিক আছে? তো এখন প্রশ্নতে দেখো বলা আছে এক্স আর ওয়াই দুটি মৌল মিলে ওই একটি এইচসিপি গঠন করছে কেলাস, যদি উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁক এক্স পরমাণুগুলি দ্বারা অধিকৃত হয়, ঠিক আছে, আর ওয়াই মৌলের পরমাণুটি এইচসিপি গঠন করেছে। তাহলে যেহেতু ওয়াই মৌলের পরমাণুটি এইচসিপি অ্যারেঞ্জমেন্টে আছে বা এইচসিপি বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্ট গঠন করছে, তাই ধরে নিচ্ছি ওয়াই পরমাণুর সংখ্যা হচ্ছে এন সংখ্যক। তাহলে একটু আগে যেটা বললাম, তাহলে অক্টাহেড্রাল ভয়েড এই অ্যারেঞ্জমেন্টে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কী হবে? এন সংখ্যক হবে, যেহেতু পরমাণুর সংখ্যার সাথে সমান হচ্ছে, কণার সংখ্যার সাথে সমান হচ্ছে। এরপরে তাহলে টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা কী হবে এই অ্যারেঞ্জমেন্টে? টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হবে ঠিক অক্টাহেড্রাল ভয়েড সংখ্যার দ্বিগুণ, ঠিক আছে। কিন্তু এই কোশ্চেনে টেট্রাহেড্রাল ভয়েডের পরিমাণটা কিন্তু লাগবে না। কোশ্চেনে বলা আছে দেখো যে এক্স পরমাণুগুলি অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁককে ফিল আপ করছে, অধিকৃত করছে। তাহলে এক্স পরমাণুর সংখ্যা এইচসিপি অ্যারেঞ্জমেন্টে কী হবে? n/2। অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা পেয়েছিলাম কত? n সংখ্যক, তার অর্ধেক সংখ্যক, তার মানে আমরা পেলাম n/2 সংখ্যক, যেহেতু অক্টাহেড্রাল ভয়েডের অর্ধেক সংখ্যক ফাঁককে ও অধিকৃত করে আছে এক্স পরমাণুটি। তাহলে এক্স পরমাণুর সংখ্যা পাচ্ছি n/2, আর ওয়াই পরমাণুর সংখ্যা পেয়েছি দেখো n। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ও ওয়াই মৌলের পরমাণুর সংখ্যার অনুপাত হচ্ছে কত? n/2:n। এখান থেকে আমরা পাচ্ছি 1/2:1। একে সিম্পলিফাই করলে আমরা পাই 1/2। তাহলে এক্স পরমাণুর সংখ্যা পেলাম একটি, ওয়াই পরমাণুর সংখ্যা পেলাম দুটি। এখান থেকে আমরা যৌগটির সংকেত নির্ণয় করতে পারি। তাহলে যৌগটির সংকেত কী হবে? XY2। এটি হলো উক্ত যৌগের সংকেত। পরের প্রশ্ন, একটি ধাতব অক্সাইডে অক্সাইড আয়নগুলি হেক্সাগোনাল ঘন সন্নিবেশে অবস্থান করে এবং ধাতব আয়নগুলি অষ্টতলকীয় ফাঁকের 2/3 অংশ পূরণ করে। ধাতব অক্সাইডটির সংকেত নির্ণয় করো। প্রশ্নতে কি বলছে দেখো, একটি ধাতব অক্সাইডে অক্সাইড আয়নগুলি এইচসিপি সন্নিবেশে আছে, অর্থাৎ অক্সাইডগুলো, ধাতব যে অক্সাইড সেই অক্সাইডগুলি অর্থাৎ O2- অক্সাইড আয়নগুলি এইচসিপি অ্যারেঞ্জমেন্টে আছে, অর্থাৎ হেক্সাগোনাল ঘন সন্নিবেশ অবস্থান করছে। তার মানে আমরা আগের মতোই বলতে পারি যে ধরে নিচ্ছি এইচসিপি অ্যারেঞ্জমেন্টে অক্সাইড আয়নগুলির আয়নগুলির পরিমাণ কী হবে? n সংখ্যক। এইচসিপি অ্যারেঞ্জমেন্ট যে অক্সাইড আয়নগুলি তৈরি করেছে সেই অক্সাইড আয়নগুলির সংখ্যা আমরা ধরে নিচ্ছি n সংখ্যক। তাহলে অক্টাহেড্রাল ভয়েড অর্থাৎ অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা আমরা কী পাবো? অক্সাইড আয়নের সংখ্যার সাথে সমান হবে। তার মানে আমরা বলতে পারি যে অষ্টতলকীয় ফাঁক বা অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যাও হবে n সংখ্যক। এরপরে প্রশ্নে দেখো বলা আছে ধাতব আয়নগুলি, অর্থাৎ যে ধাতুটা অক্সাইড গঠন করেছিল সেই ধাতব আয়নগুলি অষ্টতলকীয় ফাঁকের 2/3 অংশ পূর্ণ করছে। তাহলে ধাতব আয়নগুলি অষ্টতলকীয় ফাঁকের যদি 2/3 অংশ পূর্ণ করে, আমরা তো অষ্টতলকীয় ফাঁকগুলো সংখ্যা পেয়ে গেছি n সংখ্যক, তার তাহলে 2/3 অংশ, তো সেখান থেকে আমরা ধাতব আয়নগুলির সংখ্যা পেয়ে যাব, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ধাতব আয়নগুলির সংখ্যা কী হবে? 2/3 × n সংখ্যক, তাই তো? যেহেতু অক্টাহেড্রাল ভয়েডে 2/3 অংশ অধিকার করছিল, তার মানে আমরা এখানে ধাতব আয়ন ও অক্সাইড আয়নের সংখ্যার অনুপাতটা পেয়ে যাব। ধাতব আয়ন পাচ্ছি 2/3
3n, আর O2 অক্সাইড আয়নটা পেয়েছি n। তাহলে ধাতব আয়ন ও অক্সাইড আয়নের সংখ্যার অনুপাতটা হলো 2:3n:n। তাহলে এখান থেকে সিম্পলিফাই করে আমরা পাচ্ছি 2:3। তো এখানে যেহেতু আমরা পরমাণু সংখ্যা আয়ন সংখ্যার অনুপাত পেয়ে গেছি, সেহেতু সংকেতটি আয়নগুলোর সমন্বয়ে যে মানে ধাতব অক্সাইডটার সংকেত কী হবে? M2O3। এটি হলো ওই ধাতব অক্সাইডটির সংকেত। পরের প্রশ্ন, একটি বাইনারি কঠিন পদার্থের এবি গঠন জিঙ্ক ব্লেন্ডের অনুরূপ। বি আয়নগুলি ল্যাটিস গঠন করে এবং এ আয়নগুলি চতুস্তলকীয় গর্তের 25% পূর্ণ করে। তাহলে কঠিন পদার্থটির সংকেত কী হবে নির্ণয় করো। এর পরের প্রশ্নটি দেখো, এখানে বলেছে এবি একটি বাইনারি কঠিন পদার্থ, সেটি জিঙ্ক ব্লেন্ডের গঠনের অনুরূপ। জিঙ্ক ব্লেন্ডের গঠনের অনুরূপ হচ্ছে এ আর বি মৌল দ্বারা গঠিত একটি যৌগ। তো আমরা জানি যে জিঙ্ক ব্লেন্ড HCP অ্যারেঞ্জমেন্টে থাকে, মানে গঠনে থাকে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্টে থাকে। তাহলে আর বলেছে বি আয়নগুলো ল্যাটিস গঠন করে। এখানে এবি মৌল যে এবি যৌগটি গঠন করছে, যেটা HCP অ্যারেঞ্জমেন্টে আছে, তার মানে এখানে বলা আছে প্রশ্নানুসারে যে বি আয়নগুলি ওই ল্যাটিসটি গঠন করে, মানে ওই HCP অ্যারেঞ্জমেন্টটি গঠন করছে। তার মানে আমরা এখানে বলতে পারি বি আয়নের সংখ্যা কী হবে, একই রকমভাবে একই গতানুগতিক ইয়েতে বি আয়নের সংখ্যা হবে, এখানে পরমাণু লেখা হয়েছে, বি আয়নের সংখ্যা হবে n সংখ্যক, তাই তো? বি আয়নের সংখ্যাটি হবে n সংখ্যক। তার মানে অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যা কত হবে? n সংখ্যকই হবে। আর টেট্রাহেড্রাল ভয়েড চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কী হবে? 2n সংখ্যক, তার দ্বিগুণ। n সংখ্যক যেহেতু বি আয়নের পরিমাণটা ছিল, অক্টাহেড্রাল ভয়েড তার সঙ্গে সমান হবে এবং টেট্রাহেড্রাল ভয়েডটা হবে তার দ্বিগুণ, অর্থাৎ 2n। এরপরে প্রশ্নে বলা আছে এ আয়নগুলি চতুস্তলকীয় গর্তের বা ফাঁকের 25% ফিল আপ করছে। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে এ আয়নগুলি চতুস্তলকীয় যে ফাঁক আছে, সেই চতুস্তলকীয় ফাঁকের একমাত্র 25% ফিল আপ করছে। তার মানে টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্তলকীয় ফাঁক আমরা কত পেয়েছি? 2n সংখ্যক, তার 25% পূর্ণ করবে এ আয়নগুলি। তাহলে আমরা কী পাচ্ছি? 2n ইন্টু 25%, মানে 25/100। তাহলে আমরা পাচ্ছি 2n ইন্টু 25/100, 2n ইন্টু 1/4। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা n/2। সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি n/2। এ আয়নের সংখ্যা পেলাম n/2, আর বি আয়নের সংখ্যা দেখো অলরেডি আমরা পেয়ে গেছি n। তার মানে আমরা বলতে পারি এ ও বি আয়নের সংখ্যার অনুপাত কত? n/2:n সমান 1/2:1 সমান আমরা বলতে পারি 1:2। তাহলে আমরা এ আর বি এর সংখ্যাটা পেলাম 1:2। তো এখান থেকে ওই আয়নটির কঠিন পদার্থটির সংকেত আমরা পেতে পারি যৌগটির, সেটি হলো AB2। যেহেতু ওদের আয়নের সংখ্যা পেয়ে গেছি 1:2, তাই সংকেতটি হবে AB2। পরের প্রশ্ন, একটি আয়নীয় যৌগে অ্যানায়নগুলি অর্থাৎ n- আয়নগুলি কিউবিক ঘন সন্নিবেশ গঠন করে এবং ক্যাটায়নগুলি অর্থাৎ M+ আয়নগুলি চতুস্তলকীয় গর্তগুলির 1/3 অংশ পূর্ণ করে। যৌগটি স্থূল সংকেত এবং M+ আয়নের সর্বগাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার নির্ণয় করো। প্রশ্নটা দেখো, বলেছে n- অ্যানায়নগুলি, এই অ্যানায়নগুলি যে আয়নীয় যৌগ গঠন করে, তো n- আয়নগুলি কিউবিক ঘন সন্নিবেশ বা CCP অ্যারেঞ্জমেন্টে আছে, ঠিক আছে? n- আয়নগুলি CCP আয়ন গঠন করেছে, এটুকুই বলা আছে। কিন্তু কতগুলি n- আয়ন আছে সে সম্পর্কে কিন্তু কোনো কিছু বলা নেই। তাহলে আমরা দেখো কীভাবে পাবো কতগুলি n সংখ্যক আয়নের সংখ্যাটা? CCP বলা আছে, CCP মানেই ওটি কী গঠন করে? FCC ক্লাস গঠন করে, এটা আমরা আগেই জেনেছিলাম। তো FCCর ক্ষেত্রে কণার সংখ্যা হচ্ছে 4। তার মানে আমরা বলতে পারি যে FCC একক কোষেতে n- আয়নের সংখ্যাটিও হবে কত? 4। কারণ CCP মানে এখানে CCPটা FCC ক্লাস গঠন করছে, অর্থাৎ n- আয়নের সংখ্যা আমরা পেয়ে গেলাম 4। তো দেখো যে
সিসিপি বিন্যাসে অক্টাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ভয়েডের সংখ্যাটা কত? আয়নের সংখ্যা সমান, অর্থাৎ 4। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কী হবে? টেট্রাহেড্রাল ভয়েড হবে তার দ্বিগুণ সংখ্যক, অর্থাৎ 2 × 4 মানে 8, অর্থাৎ চতুস্তলকীয় ভয়েডের সংখ্যা হবে 8টি। অক্টাহেড্রাল ভয়েড পেলাম 4টি। এখন প্রশ্নে দেখো বলা আছে যে ক্যাটায়নগুলি অর্থাৎ M+ আয়নগুলি ওই টেট্রাহেড্রাল ভয়েডের অর্থাৎ চতুস্তলকীয় গর্তগুলির 1/3 অংশ পূর্ণ করে। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড পেয়েছি আমরা কতগুলি? 8টি। তাহলে তার 1/3 অংশ পূর্ণ করবে, অর্থাৎ টেট্রাহেড্রাল ভয়েডের 1/3 অংশ যদি পূর্ণ করে তাহলে M+ আয়নের সংখ্যা হবে 8/3। তাহলে M+ আয়নের সংখ্যা পেলাম 8/3 আর N- আয়নের সংখ্যা পেয়েছি 4। তাহলে যৌগটির স্থূল সংকেত কী হবে? তাহলে যৌগটির স্থূল সংকেত হবে M, নিচে লিখব 8/3, আর N নিচে লিখব 4। তাহলে M 8/3 N 4। এটাকে সিম্পলিফাই করলে আমরা কী পাবো? M2N3 M2N3 M2N3। এখন স্থূল সংকেত পেলাম M2N3। এখন প্রশ্নতে বলা আছে M+ আয়নের সর্বগাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেটসের নাম্বার কত? তাহলে দেখো N এর সংখ্যা কত ছিল? N- আয়নের সংখ্যা ছিল 4। তার মানে M+ আয়নের চারপাশে কতগুলি N+ আছে? N- আছে 4টি। তাই M+ আয়নেরও কোঅর্ডিনেটসের নাম্বার হলো 4। এই টেবিলটি তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এই টেবিল থেকে তোমরা বিভিন্ন একক কোষের প্যাকিং ফ্র্যাকশন, ব্যাসার্ধের সাথে প্রান্ত দৈর্ঘ্যের সম্পর্ক এবং নিকটতম প্রতিবেশী কোণার মধ্যে দূরত্ব নির্ণয় করার ফর্মুলাগুলি পাবে। এটি ভালো করে তোমরা মুখস্থ করবে এবং মনে রাখার চেষ্টা করবে। এই পাঠটি গাণিতিক সমস্যা সমাধানে খুবই গুরুত্বপূর্ণ। ধরে নিচ্ছি এটি একটি ঘনকাকার একক কোষ, যার কিনারার দৈর্ঘ্য বা এজ লেন্থটাকে আমরা A ধরেছি, ঠিক আছে? তো ওটিকে এখানে লেখা হচ্ছে যে ধরি একক কোষটির, ঘনকাকার একক কোষটির কিনারার দৈর্ঘ্য হচ্ছে A। এখন দেখো আমরা বিভিন্ন একক কোষে তো পরমাণুর সংখ্যা বা কণার সংখ্যা নির্ণয় করেছি। আগের ক্লাসে আমরা দেখেছি এক একটি ভিন্ন ধরনের একক কোষের জন্য এক এক রকমের কণার সংখ্যা পাওয়া যায়। তো এই যে একক কোষটি নেওয়া হয়েছে, এই একক কোষটির জন্য আমরা ধরে নিলাম পরমাণুর সংখ্যা বা কণার সংখ্যা হচ্ছে Z। ওকে, এই একক কোষটি যে মৌলিক পদার্থ নিয়ে গঠিত, সেই মৌলিক পদার্থটি বা মৌলটির পারমাণবিক ভর আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল M। এমনিতেই পারমাণবিক ভরকে আমরা জানি ক্যাপিটাল M দ্বারাই ডিনোট করা হয়। তো ক্যাপিটাল M দ্বারা আমরা এটিকে চিহ্নিত করছি পারমাণবিক ভরটিকে। যেহেতু একক কোষটির, ঘনকাকার একক কোষটির বাহুর দৈর্ঘ্য বা এজ লেন্থ দিয়ে বলা আছে, তাই ঘনকটির আয়তন হবে কি? A কিউব, তাই তো? এরপরে আমরা প্রতিটি পরমাণুর ভর, ওই Z পরমাণুর সংখ্যা নির্ণয় করেছি। তো প্রত্যেকটি পরমাণুর ভর আমরা কীভাবে পাবো? আমরা দেখো মৌলিক পদার্থটির পারমাণবিক ভর বলেছি কত? M। তো পারমাণবিক ভর M মানে ওইটি কত সংখ্যক পরমাণুর ভর? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর N, তাই তো? তাহলে প্রতিটি পরমাণুর ভর কীভাবে পাবো? পারমাণবিক ভরকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা প্রতিটি পরমাণুর ভর পাবো। তাই পেলাম M/N, প্রতিটি পরমাণুর ভর। তাহলে একক কোষের ভর কীভাবে পাবো? একক কোষে কণার সংখ্যা কত? Z, আর প্রতিটি পরমাণুর ভর পেয়েছি M/N। তাহলে Z সংখ্যক যদি পরমাণু থাকে বা কণা থাকে এবং প্রতিটি পরমাণু বা কণার ভর যদি M/N হয়, তাহলে একক কোষের ভর কী পাবো? Z × M/N। তাহলে এটা পেলাম একক কোষের ভর। তাহলে একক কোষের ঘনত্ব কী পাবো? ঘনত্ব রো সমান আমরা কি জানি? ভর বাই আয়তন। তাহলে একক কোষের ভর কত পেয়েছি? Zm/N, আর আয়তন হচ্ছে A কিউব। তাহলে ঘনত্ব সমান আমরা পেলাম, সিম্পলিফাই করে ক্যালকুলেশন করলে দেখবে আসবে Zm/N A কিউব। এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি সম্পর্ক এবং এটির থেকে নানা রকমের নিউমেরিক্যাল প্রবলেম আসে, তাই এই সম্পর্কটি মনে রাখবে। ঘনত্ব রো সমান Zm/N A কিউব। আয়নীয় যৌগের ঘনকাকার একক কোষের ক্ষেত্রেও ফর্মুলাটি একই হবে, তবে এক্ষেত্রে M হলো আয়নীয় যৌগের সংকেত ভর। টাইপ 2 প্রশ্নটি হলো, কোনো একটি মৌলের পারমাণবিক ব্যাসার্ধ 75 পিকোমিটার, মৌলটির ল্যাটিস দেহকেন্দ্রিক কিউবিক হলে
তার একক কোষের প্রান্ত দৈর্ঘ্য কত হবে? আমরা টেবিলে কিছুক্ষণ আগেই দেখলাম যে বিভিন্ন একক কোষের জন্য ব্যাসার্ধের সাথে কিনারা দৈর্ঘ্যের সম্পর্ক। তো এখানে আছে প্রশ্নতে বিসিসি। তো এই বিসিসির ক্ষেত্রে ব্যাসার্ধের সঙ্গে প্রান্ত দৈর্ঘ্যের সম্পর্কটি হলো r=√3a/4, বা আমরা লিখতে পারি a সমান 4r/√3। তাহলে এখন আমরা যদি আর অর্থাৎ ব্যাসার্ধের মান এবং √3 এর মান বসিয়ে দিই, আর এর মান কত 75 পিকোমিটার আর √3 এর মান হলো 1.732। এই মানটি বসিয়ে দিলে আমরা এর মান অর্থাৎ প্রান্ত দৈর্ঘ্যের মান আমরা পেয়ে যাব। ক্যালকুলেশন করলে আমরা পাই 173.2 পিকোমিটার। সুতরাং আমরা বলতে পারি একক কোষের প্রান্ত দৈর্ঘ্য পেলাম 173.2 পিকোমিটার। পরের প্রশ্ন, কোনো একটি মৌলের একটি পরমাণুর ব্যাসার্ধ 500 পিকোমিটার, মৌলটি এফসিসি গঠনে কেলাসিত হলে তার একক কোষের প্রান্ত দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রশ্নটিও আগের মতোই। তো এখানে বলা আছে এফসিসি কেলাস, আর আমরা টেবিল থেকে জানি যে এফসিসির ক্ষেত্রে আর এর সাথে এ এর সম্পর্কটি হলো r=a/2√2, আর সমান a/2√2। তো এখানে এ সমান আমরা কি লিখতে পারি 2√2r, তাই তো? আর যদি আর সমান যদি a/2√2 হয় তাহলে আমরা লিখতে পারি a সমান 2√2r। এখন আর এর মান অর্থাৎ ব্যাসার্ধের মান বসিয়ে দেবো, 500 পিকোমিটার প্রশ্নতে দেওয়া আছে। তাহলে এখন মানটি বসিয়ে আমরা পাই 2√2 × 500। তখন √2-র মান যদি আমরা বসিয়ে দিই তাহলে পাচ্ছি 1.414। তাহলে মানটি আমরা পেলাম 2 × 1.414 × আর এর মান বসালে 500 পিকোমিটার, ইউনিটটি হবে পিকোমিটার। তো ক্যালকুলেশন করলে আমরা যে মানটি এ এর পাবো সেটি হলো 1414 পিকোমিটার, 1414 পিকোমিটার। সুতরাং আমরা বলতে পারি একক কোষের প্রান্ত দৈর্ঘ্য হলো 1414 পিকোমিটার এক্ষেত্রে। টাইপ 3 প্রশ্নটি হলো পটাশিয়াম কেলাসের গঠন বিসিসি প্রকারের এবং নিকটতম প্রতিবেশী দুটি কোণার মধ্যে দূরত্ব 4.52 অ্যাংস্ট্রম। এটির গ্রাম পারমাণবিক ভর 39 গ্রাম হলে এটির ঘনত্ব কত হবে? প্রশ্নতে বলা আছে যে পটাশিয়াম কেলাসের গঠন বিসিসি প্রকারের, অর্থাৎ পটাশিয়াম বিসিসি কেলাস গঠন করছে। তো এক্ষেত্রে আমরা বিসিসির ক্ষেত্রে আমরা লিস্ট থেকে যেটা পড়েছিলাম সেখান থেকে জানি ডি ইকুয়ালস টু কি √3a/2। তো ডি সমান √3a/2 পেলাম, এবং ওখান থেকে এর মান যদি আমরা বের করে নিই তাহলে এ সমান কি পাচ্ছি 2d/√3 বা √3। এ পেলাম 2d/√3। তো এখানে ডি এর মান দেওয়া আছে 4.52 অ্যাংস্ট্রম। ডি এর মান, ডিটা হলো কি নিকটতম প্রতিবেশী দুটি কোণার মধ্যে দূরত্ব, ডিস্টেন্সটা 4.52 অ্যাংস্ট্রম দেওয়া ছিল। তো সেই মানটা এখানে বসিয়ে দিলাম। মানটি বসালে আমরা এর মান পাই এ সমান 2 × 4.52/√3, মানটা বসিয়ে দিলাম 1.732। ক্যালকুলেশন করলে আমরা পাই 5.219 অ্যাংস্ট্রম। তো এটিকে যদি আমরা পিকোমিটারে প্রকাশ করি এর মানটিকে অ্যাংস্ট্রম থেকে, তাহলে আমরা পাই 5.22 অর্থাৎ 522 পিকোমিটার। 5.219 অ্যাংস্ট্রমকে যদি পিকোমিটারে প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি 522 পিকোমিটার। এটাকে যদি পিকোমিটারকে আমরা যদি আবার সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে আমরা মানটি পাই, যে মানটি আছে তার সাথে 10⁻⁻10 গুণ করতে হয়। পিকোমিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে চাই তাহলে পিকোমিটারে যে মানটি দেওয়া থাকবে তার সাথে 10⁻⁻10 গুণ করলে আমরা সেন্টিমিটারে তার মান পাবো। অর্থাৎ 522 পিকোমিটার সমান আমরা সেন্টিমিটারে কী পাবো 522 × 10⁻⁻10 সেন্টিমিটার। তারপরে এরপর আমরা কী বের করবো প্রশ্ন অনুযায়ী ঘনত্ব। তাহলে ঘনত্ব রো সমান আমরা কি জানি Zm/n^3। এই ফর্মুলাতে প্রত্যেকটির মান বসিয়ে দেব। যেহেতু এখানে দেখো ক্লাসটি পটাশিয়াম গঠন করছিল, তো পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামটি তো বলা আছে প্রশ্নতে বিসিসি প্রকারের ক্লাস গঠন করে। তো
পটাশিয়ামের ক্ষেত্রে জেডের মান হলো কত, এখানে জেড বলা আছে বিসিসি। বিসিসির জেডের জন্য মান হচ্ছে 2, আর পটাশিয়ামের জন্য এম এর মান পারমাণবিক ভর হচ্ছে 39, তাই তো। তো বিসিসি বলে জেডের মানটা 2 হলো, আর এম এর মান পটাশিয়াম বলে 39 বসালাম। এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, যেটি মান হয় বসিয়ে দিলাম। আর এ কিউব, এর মান তো আমরা পেয়ে গেছি সেন্টিমিটারে, 522 ইন্টু 10⁻10 সেন্টিমিটার। তো সবসময় ঘনত্ব যখন বের করবে সেন্টিমিটারে নিয়ে আসবে। তো সেন্টিমিটারে এর মানটি বসিয়ে দাও, 522 ইন্টু 10⁻10⁻³ বা হোল কিউব। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি 10⁻10 হোল কিউব পেলাম, হ্যাঁ। এরপর যদি এটিকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ঘনত্বের যে মান পাবো সেটি হলো 0.91 গ্রাম পার সিসি, সেন্টিমিটার কিউব বা সিসি। বা এটিকে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করি তাহলে মানটি হবে 910 কিলোমিটার পার মিটার কিউব। এসআই পদ্ধতিতে যদি মানটি বের করা হয় তাহলে মানটি পাবো 910 কিলোগ্রাম পার মিটার কিউব। তো এইভাবে আমরা এটি আরেকটি ধরনের নতুন ধরনের একটি অঙ্ক, এইভাবে আমরা ঘনত্ব বের করতে পারছি কেলাসটির জন্য। পরের প্রশ্ন, সিলভার সিসিপি ল্যাটিস গঠন করে যার একক কোষের প্রান্ত দৈর্ঘ্য 408.6 পিকোমিটার। সিলভারের আণবিক ভর 107.9 ইউ হলে তার ঘনত্ব নির্ণয় করো। এখানে প্রশ্নে বলা আছে এই প্রশ্নটির ক্ষেত্রে যে সিলভার সিসিপি ল্যাটিস গঠন করে। সিলভার এক্ষেত্রে কিউবিক ক্লোজ প্যাকিং ল্যাটিস গঠন করছে, সিসিপি ল্যাটিস গঠন করছে। তো যার ক্ষেত্রে এক্ষেত্রে সিলভারের আণবিক ভর কত বলতে পারি, 107.9 গ্রাম মোল ইনভার্স। ঠিক আছে, সিলভারের আমরা আণবিক ভরটা পেয়ে গেলাম 107.9 গ্রাম মোল ইনভার্স, বা 107.9 ইউও বলা যেতে পারে। আর কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে সিসিপি ল্যাটিস তো বলা আছে, তার মানে এটি এফসিসি ক্রিস্টাল স্ট্রাকচার গঠন করবে। এফসিসি গঠন লাভ যদি হয় তাহলে জেডের মান কত পাবো, 4। এফসিসির ক্ষেত্রে আমরা জানি 4, কোণা সংখ্যা হয় 4। এখন বলা আছে একক কোষের প্রান্ত দৈর্ঘ্য, এর মান 408.6 পিকোমিটার, 408.6 পিকোমিটার একক কোষটির প্রান্ত দৈর্ঘ্যের মান দেওয়া আছে। তো এটিকে আমরা যদি সেন্টিমিটারে প্রকাশ করি, আমরা বলছিলাম যে পিকোমিটার থেকে সেন্টিমিটার নিয়ে আসতে হবে ঘনত্ব বের করার সময়, তাহলে 10⁻10 দিয়ে গুণ করলেই আমরা সেটির মানটি পেয়ে যাব। তাহলে এখন ঘনত্ব সমান ফর্মুলাটি বসিয়ে দিই, Zm/n a³, Zm/n a³। এখন জেডের মান বসিয়ে দাও, জেডের মান এফসিসির ক্ষেত্রে পেয়েছিলাম কত, কোণার সংখ্যার মান হচ্ছে 4, তাহলে 4 বসিয়ে দিলাম। এম সিলভারের এজির আণবিক ভরটা হয়ে হলো 107.9 বসিয়ে দিলাম। এন মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার বসিয়ে দিলাম 6.022 ইন্টু 10⁻23। আর এর মানটা বসিয়ে দেব এরপর। তাহলে এর মান আমরা যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি 408.6 ইন্টু 10⁻10, এর মানটি বসিয়ে দিলাম। এই কিউব আছে মানে হোল কিউব। এটি যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ঘনত্বের মান আমরা পাচ্ছি আমরা 10.5 গ্রাম পার সিসি, বা 10.5 গ্রাম পার সিসি বা গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এইভাবে আমরা ঘনত্ব এই ক্লাসটির জন্য বের করতে পারলাম। পরের প্রশ্ন, কপার পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষে কেলাসিত হয়।
কপার পরমাণুর ব্যাসার্ধ 127.8 পিকোমিটার হলে তার ঘনত্ব নির্ণয় করো। কপারের পারমাণবিক ভর দেওয়া আছে 63.55 অ্যাটমিক মাস ইউনিট বা ইউ, এবং অ্যাভোগাড্রো নাম্বার তোমরা জানো n = 6.02 × 10⁻23 মোল ইনভার্স এটি দেওয়া আছে। এক্ষেত্রে প্রশ্নতে বলা আছে কপার পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষ গঠন করে, অর্থাৎ এফসিসি বলে দেওয়াই আছে এফসিসি কিউবিক গঠন করে। তো এক্ষেত্রে এফসিসির ক্ষেত্রে আমরা যে মানটি পাই ব্যাসার্ধের সাথে বাহুর দৈর্ঘ্যের, সেটা হলো r = a/2√2। তো এখান থেকে আমরা a এর মানটি পেয়ে যাব, a = 2√2r। এটি ওই টেবিল থেকে আমরা পেয়েছিলাম সম্পর্ক থেকে, তাই ওই টেবিলটি কিন্তু ভালোভাবে মুখস্থ করবে মানগুলি মনে রাখার জন্য। তাহলে r সমান, আমরা এখানে দেওয়া আছে r এর মান 127.8 পিকোমিটার, 127.8 পিকোমিটার মান দেওয়া আছে ব্যাসার্ধের মান। আর m অর্থাৎ কপারের পারমাণবিক ভর এখানে দেওয়া আছে 60, দেওয়া আছে বা মনে রাখতেও পারো, এটা মনে রাখবে 63.55 গ্রাম মোল ইনভার্স বা 63.55 ইউ অ্যাটমিক মাস ইউনিট, 63.55 গ্রাম মোল ইনভার্স। n হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, যার মান তো আমরা জানি, সবসময় মনে রাখতে হবে এটি 6.022 × 10⁻23 মোল ইনভার্স। এখন তাহলে এর মানটি পেয়ে যাব, আর এর মানটি বসিয়ে দাও। তাহলে এ সমান ছিল 2√2r, তাহলে আর এর মান যদি বসিয়ে দিই তাহলে পাই 2√2 × 127.8। এটা আমরা পিকোমিটারে মান পাবো। পিকোমিটারের মানটি আমরা পাচ্ছি 361.5 পিকোমিটার। এটিকে তোমরা সেন্টিমিটারে প্রকাশ করে নেবে, 10⁻10 দিয়ে গুণ করলেই ওটি সেন্টিমিটারে চলে আসবে। তো এখন এর মান যেহেতু পেয়ে গেলাম, তো এফসিসির ক্ষেত্রে আমরা জানি জেড হচ্ছে কত, 4, কোণার সংখ্যা 4। তো এরপরে আমরা এসো ঘনত্ব বের করি কোষটির জন্য, ক্লাসটির জন্য। তাহলে রো সমান বসিয়ে দাও ZM n^3, ফর্মুলাটি বসিয়ে দিলাম। জেডের মান বসিয়ে দিই, জেডের মান হচ্ছে এখানে 4, তাহলে 4 × m, কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.55 গ্রাম মোল ইনভার্স, এখানে বসিয়ে দাও। m এর মানটি 63.55। এরপরে অ্যাভোগাড্রো সংখ্যা বসিয়ে দাও 6.022 × 10⁻23 × a³। তো এর মানটি বসিয়ে দিতে হবে সেন্টিমিটারে। তো আমরা মানটি পাই 3631.5 × 10⁻10, যেহেতু আমরা সেন্টিমিটারের মানটি বসাচ্ছি এবং এখানে কিন্তু সেন্টিমিটারের মানটি বসাতে হবে, 10⁻10⁻³ এটি করলে আমরা যে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনের পরে মানটি আমরা যেটি পাবো সেটি হলো 8.9 গ্রাম/সিসি। তো এইভাবে আমরা একক কোষটির ঘনত্ব নির্ণয় করলাম। এরপর আমরা ঘনত্বের ফর্মুলাকে কাজে লাগিয়েই অন্যান্য গণনাগুলি করব।